নিজের বাড়িতেই কাজের লোকের ঘরে ঠাম্মিকে রাখার ব্যবস্থা করলো দ্রোণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিনি তো চলে গেছিল ঠাম্মির ঘরে। সেখানে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকে সব কিছু। প্রথমেই পেয়েছে ফোনটা, আর ফোনটা পাওয়া মাত্রই ফোনে মেসেজ তারপরে কল লিস্ট চেক করতে থাকে, কিন্তু সবটাই ডিলিট করে দিয়ে গেছে ঠাম্মি। আর এটা দেখার পরেই প্রচণ্ড রেগে যায় চিনি আর বলে, ঠাম্মির কুকীর্তি দিন দিন বেড়েই চলেছে। জানতাম এগুলো সব ডিলিট করে যাবে আর সেটাই করে গেছে, কিন্তু আমাকেও হাল ছাড়লে হবে না। চারিদিকটা একটু ভালো করে দেখি যদি কিছু পাওয়া যায়। আর অন্যদিকে দেখা যায় যে কোনোভাবেই নার্সিংহোম ছেড়ে যায়নি, চলে এসেছে গজেনের ঘরে। কারণ কর্তামা বলেছিল গজেনকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে, আর সেই জন্য নার্স এসে আবারও গজেনকে ইঞ্জেকশন দেয়। আর ইঞ্জেকশনের সিরিঞ্জ আর ওষুধটা ফেলে দেয় ডাস্টবিনে। পাশেই ডাস্টবিন ছিল, তার মধ্যেই চলে এসেছে দ্রোণ। দ্রোণ এসে বলে, কি ব্যাপার নার্স, আপনি এখনো যাননি? আমি যে বলেছিলাম আপনাকে চলে যেতে, আপনি তো দেখছি কোনো কথাই শুনছেন না। নার্স তখন বলে, স্যার আমার তো দুবেলা ডিউটি, আর কয়েক ঘন্টার জন্য দুবেলা ডিউটিটা পূরণ করব না তাহলে তো স্যার মাইনেটা কম পাবো, তাই না স্যার? সেই জন্যই আমি যাইনি, এটুকু ঘন্টা থেকেই আমি চলে যাব। তখন দ্রোণ মনে মনে ভাবে, ক্লিনিকে সব কিছুই তাহলে ঠাম্মির কথা মতো হয়, আমিও তাহলে এখানে শুধু একটা চাকরি করতাম এরকমই এখন বোঝা যাচ্ছে, আমার কথার কোনো দামই নেই। এর মধ্যেই তখনই ডাক্তার কথা বলতে থাকে হেমের সাথে, আর বলে, জানেন তো কর্তামা, আপনার নাতি কিন্তু চলে গেছে গজেনের ঘরে, সেখানে গিয়ে সব কিছু তদন্ত করছে। তখন ঠাম্মি বলে, তোমাদের দ্বারা আর কিচ্ছু হবে না। কি আর বলবো, কপাল কপাল, সবটাই আমার কপাল। এত টাকা দিয়ে সব তোমাদের মতন মানুষদেরকে পুষেছি, সত্যি আর কিছু বলার থাকে না। তখন ডাক্তারবাবুও চুপ করে গেছে। মনে মনে ঠাম্মি ভাবে, দাদু ভাই এখন শেষ পর্যন্ত আমার সাথে লড়তে শুরু করেছে। ভাবলেও কেমন যেন একটু অবাক লাগে, শেষ পর্যন্ত দাদু ভাই কিনা আমার সাথে লড়ছে। এদিকেই তখনই দ্রোণ বলে, অনেকক্ষণ ধরেই তো পেশেন্ট ঘুমাচ্ছে, এতক্ষণ ধরে তো ঘুমানোর কথা না, জ্ঞান তো ফেরার কথা। এ কি, ডাস্টবিনে এগুলো পড়ে রয়েছে, আপনারা ওনাকে বারবার ঘুমের ওষুধ দিচ্ছেন? তখনই নার্স বলে, না না স্যার, এই ঘুমের ওষুধটা তো কালকে দিয়েছিলাম, উনি যখন পেট ব্যথায় ছটফট করছিল তখন। দ্রোণ মনে মনে ভাবে, না, এটা সম্পূর্ণ তাজা, এখনও দেখে মনে হচ্ছে, আমার খুব ভালো মতনই মনে হচ্ছে এটা এখনই দিয়েছে। গজেনের যাতে জ্ঞান না ফেরে, গজেন যাতে ঘুমিয়ে থাকে তাই চাইছে এরা, কারণ গজেনের ঘুম ভাঙলে তো সব কিছু জানাজানি হয়ে যাবে। সেটা কি আর আমি বুঝতে পারছি না? খুব ভালোভাবেই বুঝতে পারছি। এর মধ্যেই ছোটকাকে ডেকে পাঠিয়েছে ফোন করে দ্রোণ। ছোটকা তখন গজেনের ঘরে এসে বলে, কি হয়েছে? তখনই দ্রোণ বলে, ছোটকা, তোমাকে একটা কাজ করতে হবে। এই যে পেশেন্টকে দেখছো, এনাকে কেউ যদি কোনো ওষুধ দিতে আসে, ইঞ্জেকশন দিতে আসে, সবার আগে তুমি আমাকে ছবি তুলে পাঠাবে। তারপর আমি যখন বলবো যে হ্যাঁ দিতে বলো, তখন দেবে, তার আগে দেবে না, বুঝতে পেরেছো? ছোটকা তখন বলে, আচ্ছা আচ্ছা, ওই পাহারা দিতে হবে তাই তো, ঠিক আছে, তুই যেমনটা বলছিস তেমনটাই হবে, কিচ্ছু চিন্তা করিস না, আমি সবটা সামলে নেব। এর মধ্যেই চিনি ঠাম্মির ঘরে গিয়ে তো সার্চ করছিল, তখনই ড্রয়ারটা খুলে দেখে কিছু একটা গুপ্ত জিনিস ভেতরে রয়েছে, কিন্তু সেটা আটকানো। কিন্তু কি রয়েছে সেটা চিনি বুঝতে পারে না। আর যেহেতু চিনির হাতে ব্যান্ডেজ করা, চিনির হাতে ব্যথাও ছিল, তাই চিনি খুব একটা জোর করে সেটা নিতে পারে না। এরপর ড্রয়ারটা আটকে দেয় আর বলে, এভাবে হবে না। এদিকে আমার ফোনটাও তো ঘরে রয়েছে। এরপর ঘরে গিয়ে ছোট মালিককে অনেকবার করে ফোন করতে থাকে, কিন্তু তখন ছোট মালিক ফোন তুলছে না, অন্য কাজে ব্যস্ত রয়েছে। এর মধ্যেই ঘরে এসে চিনি দেখে, কি হলো, পাতাটা এভাবে ছেঁড়া কেন? তাহলে কি বড় মা এখান থেকে পাতাটা নিয়ে গেছে? কিন্তু বড় মা এই পাতাটা নিয়ে গিয়েই বা কি করবে, সেসবও ভাবছিল চিনি। আর এটাও বুঝতে পারে বড় মাও মনে মনে কোনো প্ল্যান করেছে। বড় মা তো ঘরে চলে যায় আর ভাবে, চিনি, আমি তো নিজের বোনকেই বিশ্বাস করতে পারিনি আর পারিও না, সেখানে তোমাকে আমি কি করে বিশ্বাস করি বলো? তাই তোমাকে যে আমি এত সহজে বিশ্বাস করতে পারবো না। এর মধ্যেই প্রমীলা এসে বলে, বড় মা ডাকছিলেন? আসলে ওই যে কাজের লোকগুলো না, বাড়ি ফাঁকা বলে ঠিক মতন কাজই করছে না কেউ, তাই ওদেরকেই একটু তাড়া দিচ্ছিলাম আর কি। বড় মা বলে, হয়েছে, আর কোনো উদাহরণ দিতে হবে না, হয়েছে দেওয়া। এর মধ্যেই প্রমীলা বলে, কিছু লাগবে বড় মা? তাহলে বলুন, এনে দিচ্ছি। বড় মা বলে, ছাই লাগবে। শোনার পরে প্রমীলা অবাক হয়ে যায় আর বলে, ছাই লাগবে? ছাই দিয়ে কি করবেন বড় মা, ইয়ার কি করছেন? তখনই বড় মা বলে, বললাম তো ছাই নিয়ে এসো। এরপরেই ছাই নিয়ে আসতে যায়, কিন্তু প্রমীলা বুঝতে পারে না। প্রমীলা ঘর থেকে বেরিয়ে যেতেই সিঁদুর কৌটোটা বার করেছে বড় মা। তারপরে যেই জায়গাটাতে আবছা আবছা লেখা ছিল
সেইখানে সিঁদুর দিয়ে ভরিয়ে দিতেই লেখাগুলো পুরো ফুটে উঠেছে। সেটাই ভালো করে পড়তে থাকে বড় মা। অন্যদিকে চিনির ঘরে চলে এসেছে শিল্পী আর মৌলি, আর বলে, এ দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি, কোনো আর কথা বলবে না, চুপচাপ খেয়ে নাও, বুঝেছো? চিনি তখন বলে, আরে বাবা, আমাকে এখন খাওয়াতে হবে না, আমি এখন খাবো না। মৌলি তখন বলে, দাদাভাই আমাকে ফোন করেছিল আর বলে যে তোমার খেয়াল রাখতে। তুমি ভাবলে কি করে যে তোমার যত্ন আমি নেব না? এই শিল্পী, ভালো করে খাওয়াতো। এরপর চিনিকে খাইয়ে দেয়। আর তখনই চিনি বলে, তোমরা আমার জন্য এত করছো গো, সত্যি আমার না আজকে খুব ভালো লাগছে। অন্যদিকে দ্রোণ বলে, ঠাম্মি, তোমার তো জ্ঞান ফিরেছে কিন্তু স্মৃতি ফেরেনি। তাহলে আর কি করবে বলো? হসপিটালে থেকে তো আর কোনো লাভ নেই, তোমাকে এবারে বাড়ি নিয়ে যাব, বস্তিতে তোমার বাড়ি। ঠাম্মি বলে, জানতাম দ্রোণ আবার একটা চাল চালবে, আর সেটাই হয়েছে। কিন্তু আমাকে এখন বেশি রিয়াক্ট করা যাবে না, তাহলেই আমার ধরা পড়ার চান্স অনেক বেড়ে যাবে। আমাকে এখন একটু শান্ত থাকতে হবে। এর মধ্যেই অপালা কথা বলতে থাকে এই দ্রোণের সাথে, আর বলে, দ্রোণ, তুমি ঠাম্মিকে নিয়ে কোথায় যাচ্ছ? দ্রোণ তখন বলে, কাজ আছে বলেই যাচ্ছি। আর অপালা, সবসময় আপনি আমাদের বাড়ির উপরে এত বেশি কেন নজর রাখেন বুঝতে পারি না। বাড়িটা তো আমাদের, আমরা কি করব না করব সেটা তো আমরাই জানি, আপনাকে এত কৈফিয়ত দিতে যাব কেন? সুতীর্থ বলে, সর, আমি মাকে নিয়ে যাচ্ছি। তখনই দ্রোণ বলে, না বাবা, তুমি হাত দেবে না, যখন আমি বলেছি আমি নিয়ে যাব তখন আমিই নিয়ে যাব। এরপর সুনয়নী বলে, সত্যি দ্রোণের এই বাড়াবাড়িগুলো না আর মেনে নেওয়া যায় না। এর মধ্যেই প্রমীলা চিনির সাথে কথা বলতে শুরু করে আর বলে, চিনি, তোমার সাথে দরকার ছিল, শোনো শোনো। এদিকে বড়মার ঘরে আমি গেছিলাম, বুঝলে? বড়মা না হঠাৎ করে আমার কাছে ছাই চাইছে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। চিনি বলে, আমিও বুঝতে পারছি একটু একটু করে যে বড়মা আমার ওপরে গিয়ে কোনো একটা প্ল্যান করার চেষ্টা করছে। প্রমীলা বলে, কি বলছো? চিনি তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিকই বলেছি। ঠাম্মি তখন বলে দ্রোণকে, বাবা, এরা বলছিল এরা নাকি আমার ছেলেমেয়ে হয়, আমার ছেলেমেয়ে বলে দাবি করছে, কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না। দ্রোণ তখন বলে, তোমার মনে না পড়াটাই স্বাভাবিক ঠাম্মি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আছি তো, আমি সবটা মনে করিয়ে দেব। এরপর দ্রোণ চিনিকে ফোন করে সবটা বলে দেয়। চিনি তখন বলে, বাহ ছোট মালিক, আপনি তো দারুণ প্ল্যান করেছেন, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এর মধ্যে ঠাম্মিকে নিয়ে বাড়িতে উপস্থিত হয়েছে দ্রোণ। তখনই ঠাম্মি বলে, বাবা, তুমি যে আমাকে বলেছিলে যে আমি কোন বস্তিতে থাকি, আমাকে এই রাজপ্রাসাদে আনলে কেন? তখনই দ্রোণ বলে, আসলে কি বলুন তো, আপনার ছেলে তো এইখানেই কাজ করে, তাই ভাবলাম এই বাড়িতেই আপনাকে, ওই আমাদের যে চাকর বাকরদের ঘর আছে সেখানে রাখবো। আর তখনই ভূতনাথ কাকা সামনে আসতেই বলে, এই যে আপনার ছেলে, যে এখানে ড্রাইভারি করে। ঠাম্মি তখন বলে, বাহ, ভালোই চাল চেলেছো দাদুভাই, খুব ভালো। এরপরেই চিনি বলে, ঠাম্মি এসে গেছে। এরপর ঠাম্মিকে বরণ করে রীতিমতো ঘরে ঢুকাচ্ছে, যেটা দেখার পর ঠাম্মি আরো বেশি করে রেগে যায়।